হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিকে কন্টিনিউ করব এবং আজকে এই গল্পটির 4th পার্টটি আজকে আমরা পড়ব। আগের ক্লাসে আমরা দেখেছি যে স্বামীজি কালীকে নিয়ে তার কি অবস্থান সেটাকে খুব সুন্দর করে তিনি নিবেদিতার সামনে তুলে ধরছেন এবং নিবেদিতাও তার গুরুজি বা স্বামীজির সঙ্গে থাকতে থাকতে আস্তে আস্তে করে স্বামীজির বিভিন্ন রকম তার ধ্যান ধারণাগুলোকে আস্তে আস্তে করে সে বুঝতে পারছে। এবং শেষের দিকে আমরা দেখলাম গত ক্লাসে যে স্বামীজিকে নিবেদিতা বলছে যে তিনি নাকি শিবের কালীর মধ্যে তিনি শিবকে তিনি দেখতে পারেন এবং এর উত্তরে স্বামীজি বলেন, তুমি তোমার মতন করে কালী মাকে তুমি ডাকো, তুমি তোমার মতন করে ভগবানকে তুমি ডাকো, তুমি দেখবে কালীমা বা আমাদের ভগবান তোমার কাছে ঠিক তুমি যেভাবে চাইছো, তুমি যেভাবে দেখছো তাকে ঠিক সেভাবেই তোমার কাছে উপস্থিত হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আই হোপ তোমরা গত ক্লাসে খুব ভালো করে এনজয় করেছো ক্লাসটিকে। আজকের ক্লাসে চলো আমরা দেখে নেই কি আছে। Another day he was going with me to visit the old Maharshi Devendranath Tagore in the seclusion of his home in Jurashako. বলছে অন্য আরেক দিন তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন বা গিয়েছিলেন কোথায়? তিনি গিয়েছিলেন দেখা করতে। কার সাথে দেখা করতে? দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, বয়স্ক বা বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা জানি সে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। তিনি তো খুব বিখ্যাত মানুষ ছিলেন। তার আরও একটি পরিচয় আছে, তিনি হলো ব্রাহ্ম যে সমাজ ছিল যার মেম্বার ছিল স্বামীজি বা স্বামী বিবেকানন্দ, তিনিও কিন্তু এই ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগরও কিন্তু সেই ব্রাহ্ম সমাজের তিনিও কিন্তু একটি অবিচ্ছেদ্য একটি অঙ্গ ছিল। সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে একবার স্বামীজির সাথে নিবেদিতা যাচ্ছিলেন। ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, জোড়াসাঁকো রাজপরিবার বা বিশাল একটি বাড়ি, সেইখানে খুব নির্জনে এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি থাকেন। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, যাওয়ার বা সেই যাত্রাটা শুরু করার আগে, হি কোশ্চেন্ড মি, তিনি আমাকে প্রশ্ন করেন। কে প্রশ্ন করেন কাকে? স্বামীজি নিবেদিতাকে প্রশ্ন করেন অ্যাবাউট এ ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, যে গত রাত্রে আমি একটি বাড়িতে মারা গিয়েছিল কেউ, সেখানে আমি যে গিয়েছিলাম সেই মৃত্যু যে দৃশ্যটি যেটা নাকি ছিল সেটা নিয়ে আমার কি অভিব্যক্তি সেটা তিনি আমার কাছে জানতে চান। I told him eagerly of the sudden realization that had come to me. আমি তখন সেটাকে তার সামনে তুলে ধরতে গিয়ে স্বামীজিকে আমি খুব আগ্রহের সহিত আমি বলি যে দ্যাট রিলিজিয়ান্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, যে ধর্ম হলো শুধুমাত্র একটি ভাষা। অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদেরকে সবাইকে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার নিজস্ব ভাষা অনুযায়ী কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, এই কথাটি শুনে স্বামীজির গোটা মুখটা যেন আলোকিত হয়ে উঠলেন, মনে হচ্ছে তিনি খুব সন্তুষ্ট হয়েছেন। ইয়েস, হি এক্সক্লেইমড, তিনি বলেন হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট, তিনি তখন বললেন তুমি জানো রামকৃষ্ণ পরমহংস হলো এমন একজন মানুষ বা তিনি একমাত্র মানুষ যিনি প্রথম এই কথাটি আমাদেরকে বলেছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে, তিনি হলেন এমন একটা মানুষ বা একটি মাত্র তিনি মানুষ যার এই বলার সাহস ছিল দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, যে আমাদের প্রত্যেকটা মানুষের নিজের ভাষা নিয়ে ভাষার সাথে তাকে কথা বলা উচিত। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হলো দেখো, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম ধর্মাবলম্বী মানুষরা একসাথে আমরা বসবাস করি, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ জৈন। রামকৃষ্ণ বলতেন সব ধর্মই একই রে বাবা, সব ধর্মতেই ভগবান কিন্তু একই, সবাই আমরা বিভিন্ন রূপে তাকে আমরা ডাকি। সুতরাং ধর্ম হলো একটি ভাষা, সেই ভাষাকেই আমাদেরকে মান্যতা দিতে হবে। কারো ধর্মকে আমরা ছোট করব না, সবাইকে সবার সাথে আমরা মিশবো এবং সবার সাথেই আমরা তার ধর্মকে ছোট না করে তাকে যথেষ্ট মর্যাদা দিয়ে তার সাথে আমরা কথা বলবো। Yet there came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own position
ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ। বলছে ইয়েট দেয়ার কেম এ ডে, একদিন আসলো, when he found it necessary, তিনি যখন প্রয়োজনীয়তা অনুভব করলেন, টু লে ডাউন। লে ডাউন দেখো একটা ফ্রেজাল ভাব, এই ফ্রেজাল ভাবটার মানে হলো এস্টাবলিশ, সেট আপ, ঠিক আছে। তাহলে আরেকটা দিন আসলো যখন স্বামীজি প্রয়োজনীয়তা অনুভব করলেন কি বিষয়ে, যে এবার আমাকে এস্টাবলিশ করতে হবে। কি বিষয়, কোন জিনিসটি, উইথ আনমিস্টেকেবল, আনমিস্টেকেবল মানে ক্লিয়ার, ঠিক আছে, আনমিস্টেকেবল ক্লিয়ারনেস হিজ ওন পজিশন ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ, মায়ের পূজা নিয়ে আমার কি অবস্থান সেটা আমাদের ভক্তদের কাছে বলার বা বুঝিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তিনি একবার অনুভব করলেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমি কালীঘাটে লেকচার দিতে যাব, ঠিক তার আগে হি কেম টু ইনস্ট্রাক্ট মি, তিনি আমাকে উপদেশ দিলেন বা তিনি আমাকে ইনস্ট্রাক্ট বা নির্দেশ দিলেন, দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট, যদি কোনো বিদেশি কোনো তোমার বন্ধু যদি সেখানে উপস্থিত থাকতে চায়, দে ওয়ার টু রিমুভ দেয়ার শুজ, তুমি বলবে তাদেরকে যে তারা যেন জুতো খুলে ভিতরে ঢোকে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং তারা ঢুকে মেঝেতে যেন তারা বসে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, অন্য বাকিরা যেভাবে বসেছে ঠিক তারাও যেন বসে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়ার টু বি মেড, ওই রকম একটি জায়গাতে আলাদা রকম করে যেন কাউকে দেখা না হয়। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আমি যেন সেখানে দাঁড়িয়ে থেকে এই ব্যাপারটা পুরোপুরি দায়িত্ব নেই হয়, কারণ বক্তৃতা দেওয়ার সময় বা মায়ের সামনে সবাই সমান, সবাই তার সন্তান, সুতরাং সবাই একই রকম করে ওখানে বসবে। আফটার সেইং অল দিস, এই সমস্ত কিছু বলে, হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি যাওয়ার আগে একটু থেমে গেলেন। লিঙ্গার্ড মানে থেমে যাওয়া। তোমরা লিখছো তো ভালো করে কিন্তু নিজেদের খাতা বা বইয়ের মধ্যে তোমরা কিন্তু লিখে নাও, এগুলো কিন্তু একটু কঠিন কঠিন মানে তোমাদের পরে পড়তে কিন্তু সুবিধা হবে। হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি যাওয়ার আগে একটু থেমে গেলেন। অ্যান্ড দেন, এবং তারপর, মেকিং এ শাই রেফারেন্স টু কলোনেল হেস পোয়েম অফ দ্য গার্ডিয়ান এঞ্জেলস, বলছে তারপরে তিনি একটু লাজুকভাবে, শাই মানে লাজুক, একটু লাজুকভাবে কলোনেল হেজ একটা যে কবিতা আছে, কি বিষয়ে কবিতাটার নাম কি, কবিতার নাম হলো গার্ডিয়ান এঞ্জেলস, ঠিক আছে, মানে দেবদূত যারা নাকি থাকবে তাদের যে নাকি অভিভাবক। হি সেড, সেই প্রসঙ্গ টেনে তিনি বললেন, দ্যাট ইজ প্রিসাইসলি, প্রিসাইসলি মানে এক্স্যাক্টলি, সঠিকভাবে, দ্যাট ইজ এক্স্যাক্টলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস, বলছে সেই যে গার্ডিয়ান এঞ্জেলস যেখানে যেই কবিতাটা যেটা বলা আছে ঠিক সেই ব্যাপারটার মধ্যে ঠিক সেরকমই আমার অবস্থানটা ওরকমই ব্রহ্ম এবং ভগবানের প্রতি। আই বিলিভ ইন ব্রাহ্মণ, আমি শুধুমাত্র ব্রহ্মতেই বিশ্বাস করি। ব্রহ্ম কি আমি বলেছিলাম আগে, ব্রহ্ম হলো চিরসত্য, এক্সট্রিম ট্রুথ, সেটাই হলো ব্রহ্ম। বিবেকানন্দ বলছে আই বিলিভ ইন ব্রাহ্মণ, আমি শুধুমাত্র ব্রাহ্মণ বা ব্রহ্মতেই বিশ্বাস করি, অ্যান্ড দ্য গডস, এবং ভগবানে বিশ্বাস করি, অ্যান্ড নট ইন এনিথিং এলস, এ বাদে আমি আর অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেইড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান। দেখো ভালো করে এই প্যারাটা ভালো করে বোঝো কি বলেছে। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেইড, তিনি এভিডেন্টলি মানে ক্লিয়ারলি, তিনি একবার পরিষ্কারভাবে তিনি একটু ভয় পেয়েছিলেন বা তিনি একটু চিন্তায় পড়েছিলেন। কি বিষয়, দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই, যে আমার মনের মধ্যে বিভিন্ন রকম দ্বিধা দ্বন্দ্ব, বিভিন্ন রকম প্রচুর প্রশ্ন আমার মনের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, যেটা তার মধ্যে বহুদিন আগে হয়েছিল। ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি মানে কনফিউশন, দ্বিধা, অফ দ্য এক্সালটেশন মানে আনন্দ, অফ ওয়ান ডেফিনিট স্কিম অফ ওয়ার্শিপ, যে দেখো পুজো করতে গিয়ে আমরা যে বিভিন্ন রকম স্কিম নেই, কি স্কিম, যে বলেছে যে স্কিম, কিরকম স্কিম বিবেকানন্দ বলছে মাকে ডাকার জন্য আমরা সবাই বিভিন্ন রকম স্কিম নেই। কি,
যে মাকে ভক্তি করতে গেলে এই মন্ত্র পড়তে হবে, মাকে ভক্তি করতে গেলে বা ব্রাহ্মণকে এত টাকা দক্ষিণা দিতে হবে। আর ব্রাহ্মণগুলো সেরকম করে তো আমাদের কাছে ডিমান্ড করে, বলছে ব্রাহ্মণকে বা মাকে কি পূজা করতে গেলে ব্রাহ্মণের দ্বারা কোনো নির্দিষ্ট কোনো মন্ত্র পড়েই তাকে পূজা করতে হবে। এই জিনিসটাই একটা স্কিম উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ, নাকি পুজো করতে গেলে বেদান্ত মতে অ্যাকর্ডিং টু বেদান্তিক থিওরি, বেদান্ত মতে কিন্তু মায়ের পূজা করতে গেলে কিন্তু কোনো রকম মন্ত্র বা নির্দিষ্ট কোনো নিয়মের কিন্তু দরকার নেই। তুমি যেভাবে মাকে ডাকবে মা তোমার কাছে সেভাবেই আসবে, সেভাবেই মা কিন্তু খুশি। আমরা বাড়ির মাকে কি কোনো রকম মন্ত্র পড়ে বা বিভিন্ন রকম ব্রাহ্মণকে ডেকে তাকে পূজা করি বা তাকে খাইয়ে দেই? ঠিক একই রকম করে বেদান্তর মতে কিন্তু ব্রহ্মকে পূজা করতে গেলে কিন্তু কোনো রকমের নির্দিষ্ট নিয়ম বা কোনো মন্ত্রের কিন্তু দরকার নেই। দেখো কি বলেছে পুরো লাইনের মধ্যে বলেছেন, বিবেকানন্দ বলছেন যে আমার মাঝে মাঝে একটু চিন্তা হয়, বা তিনি মাঝে মাঝে একটু চিন্তায় পড়ে যান যে আমার যেমন নাকি বহুদিন আগে আমি দ্বিধায় ছিলাম বিভিন্ন রকম জিনিস নিয়ে। আগে আমি কালীমাকে পূজা করতাম না, কিন্তু পরে আমি যে কালীমার প্রতি কেন ভক্ত হলাম, এরকম বিভিন্ন রকম জিনিস নিয়ে নিশ্চয়ই নিবেদিতার মধ্যেও তার মনেও কিন্তু প্রচণ্ড রকম দ্বিধা তৈরি হয়েছে, কনফিউশন তৈরি হয়েছে। ঠিক আছে, কোন জিনিস নিয়ে, যে সত্যিকারেই কি কোনো রকম ডেফিনিট স্কিম আছে কোনো পূজা করার জন্য, নাকি বেদান্তর মতে যেটা নাকি বেদান্ত বলে সেটাই সেইভাবেই আমাদেরকে মাকে ডাকা উচিত। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারতেন না। হি বলতে এখানে স্বামীজি এটা বুঝতে পারতেন না। দ্যাট টু আস, যেটা আমাদের কাছে, হু স্টুড অ্যাবাউট হিম, যারা নাকি তার পাশে দাঁড়িয়েছিলাম, মানে তিনি বুঝতে চাইতেন না আমরা যারা তার পাশে বা তার চারপাশে দাঁড়িয়েছিলাম। হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিজ অপোজিটস, বলছে এই সমস্ত বিপরীত পরিস্থিতির মধ্যে মিলন ঘটানোর যে মাধ্যম, সেটা যে তিনি নিজেই, এটা তিনি কখনো বুঝতেই পারতেন না। অ্যান্ড দ্য উইটনেস অফ দ্য ট্রুথ অফ ইচ, এবং প্রত্যেকটা জিনিসের তিনিই যে সত্য এবং তিনি সত্যের যে তিনিই যে সাক্ষী, এটা তিনি কখনো বুঝতে চাইতেন না বা তিনি বুঝতে পারতেন না। ফলোইং আপ দিস ট্রেইন অফ থট, এরকম বিভিন্ন রকম জিনিস চিন্তার মাঝেই, দেয়ারফোর হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলকি মানে নিজের মধ্যেই নিজে কথা বলা, হাফ সলিলকি। তিনি মাঝে মাঝেই আবার নিজের মধ্যে কি বিড় করে বিভিন্ন রকম তিনি কথা বলতেন, তিনি অন্য একটা জগৎ তিনি চলে যেতেন। অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল টকিং ডিসজয়েন্টেডলি মানে এলোমেলোভাবে, আবার মাঝে মাঝে তিনি বসে কেমন জানে এলোমেলোভাবে বিভিন্ন রকম তিনি কথা বলতেন। অ্যান্সারিং কোশ্চেন্স, আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে সবার সামনে পরিষ্কার করার তিনি চেষ্টা করতেন। ইয়েট অলওয়েজ half absorbed in something within, as if held by some spell he could not break. বলছে yet always half absorbed in something within, আবার মাঝে মাঝে কোন একটা বিষয় কেমন একটা আচ্ছন্ন হয়ে যেতেন। তোমরা তো জানোই যে স্বামীজি মাঝে মাঝে এরকম বিভিন্ন রকম চিন্তা করতে তিনি সমাধিতে চলে যেতেন। ঠিক আছে, as if held by some spell he could not break, আমার মনে হতো তিনি এমন একটা জগতে চলে গেছেন যেখান থেকে তিনি কখনোই আর বেরিয়ে আসতে পারছেন না। এভাবেই তিনি সমাধিতে চলে যেতেন। মাঝে মাঝে বিভিন্ন রকম তিনি কথা বলতেন, বিড়বিড় করতেন। ঠিক আছে, হাউ আই ইউজড টু হেট কালী, হি সেইড, অ্যান্ড অল হার ওয়েজ, কালীকে আমি কতই না আমি ঘৃণা করতাম এবং তার লীলা খেলাগুলোকে আমি কিভাবে দেখতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, সেটা ছিল 6 বছরের আমার নিজের সাথে নিজের যুদ্ধ। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে কোনোভাবেই আমি কিন্তু কালীকে মেনে নেব না, না একে মানা যায় না, একে মানবো কেন, কি যুক্তি আছে? কেন এই কথাটা বলছি? কারণ তোমরা জানবে বিবেকানন্দ কিন্তু ব্রাহ্ম সমাজের একজন সদস্য ছিল, এবং সেই ব্রাহ্ম সমাজ যে নাকি যুক্তি তর্ক দিয়ে সব কিছুকে বিশ্বাস করে, তাই তার মধ্যে দ্বিধা হতো, তার মনের মধ্যে দ্বন্দ্ব হতো। কি বিষয়? যে কালীকে আমরা কেন অ্যাকসেপ্ট করব? অ্যাকসেপ্ট করার মধ্যে যৌক্তিকতা কোথায়? বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে মেনে নিলাম। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস যিনি আমার গুরু, তিনি আমাকে মার কাছে সঁপে দিয়েছেন। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট, এবং এখন আমি বিশ্বাস করি, শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, সেই কালিমাই আমাকে বিভিন্ন রকম জিনিসে যেটাই আমি করছি সেই বিষয়ে আমাকে পথ দেখাবে। অ্যান্ড ডাজ উইথ মি দ্যাট শি উইল, এবং মার যা ইচ্ছা সেটাই সে করবে,
আমি আর কি। ইয়েট আই ফট সো লং, যাই হোক আমি বহুদূর বা বহুদিন ধরে আমি কিন্তু এই যুদ্ধটা নিজের মধ্যে নিয়ে চালিয়েছি। আই লাভড হিম, আমি কিন্তু নিজের গুরুকে খুব করে ভালোবাসতাম, মানে রামকৃষ্ণর কথা বলা হয়েছে। আমি আমার ঠাকুরকে কিন্তু খুব করে ভালোবাসতাম। ইউ সি, তোমরা দেখো, দ্যাট ওয়াজ হোয়াট হেল্প মি, এবং সেটাই যেটা নাকি আমি আমার ঠাকুরের কাছ। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি তার মধ্যে মানে আমি আমার ঠাকুরের মধ্যে চরম পবিত্রতা লক্ষ্য করেছিলাম। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, তার মধ্যে আমি চরম ভালোবাসা আমি লক্ষ্য করেছিলাম, যে ভালোবাসা আমি আর কোথাও দেখিনি। হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন, ডন মানে ভোর হওয়া, তোমরা জানো। বলছে স্বামীজি বলছেন হিজ গ্রেটনেস, হিজ মানে তিনি তার গুরু রামকৃষ্ণর কথা বলছেন, যে তার যে মহানতা ছিল তখনও কিন্তু আমার মধ্যে কিন্তু আসেনি। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, তার মহানতাগুলো বা তিনি যে মা কালীকে তিনি যে ভালোবাসতেন সেই জিনিসটা তারপরে আমার উপর আস্তে আস্তে এসেছে। হোয়েন আই হ্যাড গিভেন ইট, এবং তারপরে আমি পুরোপুরি মায়ের কাছে, কালীমার কাছে আমি পুরোপুরি আত্মসমর্পণ করেছি। আমি আমার কালীমাকে আমি গ্রহণ করেছিলাম। দ্য টাইম আই থট হিম এ ব্রেন সিক বেবি, এক সময় কিন্তু বা আগে কিন্তু আমি আমার ঠাকুরকে কি ভাবতাম, আমি ঠাকুরকে ভাবতাম সে একটা পাগল বাচ্চা, একটা ব্রেন সিক বেবি, পাগল একটা বাচ্চা। অলওয়েজ সিইং ভিশনস, যে নাকি সবসময় কেমন একটা আচ্ছন্ন থাকে, এই দেখ কালীমায়ের দিকে, আরে তোরা দেখ কালীমা তোর পাশে বসে আছে। মাকে তিনি ডাকতেন, মা তুই খা, মা তুই খা, একটু করে তুই খা, ঠিক আছে। এইভাবে রামকৃষ্ণ কিন্তু মা কালীকে নিজের মেয়ে বলে ভাবতো, কখনো মা বলে ডাকতো। এভাবেই এইরকম যখন বিবেকানন্দ রামকৃষ্ণ রূপ দেখতো তখন তাকে পাগল বলে ভাবতো। অ্যান্ড দ্য রেস্ট আই হেটেড ইট, এবং এই কারণে এবং এই কারণের জন্যই আমি কিন্তু আমার গুরুকে হেট করতাম না, আমি কিন্তু কালীমাকে ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু কালীমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি বুঝেছি যে কালীমার মহিমা কোথায়, মায়ের আসল রহস্য কোথায় লুকিয়ে আছে, যেটা নাকি রামকৃষ্ণ পরমহংস বহুদিন থেকে আমাকে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা খুব ভালো করে আজকে বুঝতে পেরেছো। তোমাদের যদি মনে কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখা হবে এরপরে আরেকটি ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।